আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম। মূল বক্তব্যটা আমাদের আলোচনা হয়েছে। গুড মর্নিং রাজলক্ষ্মী। এটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে, তবু আমি আরেকবার মূল বক্তব্যটা আলোচনা করে লাইনের ব্যাখ্যাগুলোতে যাব। দেখো, মূল বক্তব্যটা ছিল এটাই যে যুগে যুগে সাধারণ খেটে খাওয়া মানুষ, এই শ্রমিক শ্রেণী, এই যারা মজুর, তারা খেটে এসছে, কিন্তু তাদের কথা কিন্তু ইতিহাসে লিপিবদ্ধ হয়নি। একটা যুদ্ধ, রাজায় রাজায় যুদ্ধ হয়েছে, কোনো রাজা জিতেছে, কোনো রাজা হেরেছে, কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষের কথা ইতিহাসটায় নেই। সেখানে রাজার নাম আছে, যে রাজা হেরেছে তার নাম আছে, যে রাজা জিতেছে তার নাম আছে, রাজ্যের নাম আছে। আমরা ইতিহাসে সেটাই জানি যে রাজায় রাজায় যুদ্ধ, কিন্তু কখনো এটা লেখা হয় না যে সাধারণ খেটে খাওয়া মানুষ, এই মজুর শ্রেণী, সামান্য সৈনিক, তাদের যে অবদান, তাদের যে ভূমিকা, সেগুলো কিন্তু ইতিহাসে লেখা হয়নি। এই জায়গায় দাঁড়িয়ে, গুড মর্নিং জীবনাংশু, তো এই জায়গায় দাঁড়িয়ে একজন পড়তে জানে এরকম একজন মজুর, সে প্রশ্ন করছে যে রাজা কি একা যুদ্ধ জিতেছিল, না যে স্থাপত্য কীর্তি রাজা তৈরি করেছে বলে ইতিহাসে নাম লেখা আছে, সেই বিশাল স্থাপত্য রাজা একা তৈরি করেছিল? রাজা কি ঘাড়ে করে পাথর বয়ে নিয়ে এসেছিল? তা তো নয়, পাথর বয়ে নিয়ে এসেছিল সাধারণ খেটে খাওয়া মানুষ, ওই মজুর শ্রেণী। তার নাম কোথায়? এই যে এত টাকা পয়সা দিয়ে বানানো হতো, কার টাকা পয়সা? এইভাবে তিনি কতগুলো রাজা এবং তাদের স্থাপত্য কীর্তির নাম করে দেখিয়ে দিয়েছেন সেই যুদ্ধ তারা একা জেতেনি। আলেকজান্ডার ভারতবর্ষ জয় করেছিল, ইতিহাসে তার নাম লেখা আছে, কিন্তু আলেকজান্ডার কি একা জিতেছিল? সিজার গলদের নিপাত করেছিল একা নাকি? এই রকম ভাবে বিভিন্ন প্রশ্ন তুলেছেন। প্রশ্ন তুলে তিনি দেখিয়েছেন আসলে সমস্ত কিছুর পেছনে এই শ্রমজীবী সম্প্রদায়, যারা পরিশ্রম করে তৈরি করেছেন, তাদেরই অবদান বেশি, কিন্তু ইতিহাসে তাদের অবদানকে স্বীকার করা হয়নি। এইটাই হচ্ছে প্রত্যেক এক মজুরের প্রশ্ন। এইটাই হচ্ছে প্রশ্ন যে রাজা কি একা ঘাড়ে করে পাথর বয়ে নিয়ে আসছে? যে রাজার নাম আলেকজান্ডার কি একা যুদ্ধ জিতেছিল? সিজার কি একা গলদের নিপাত করেছিল? ব্যাবিলন তৈরি করেছিল কে? থিপস নগরী কে তৈরি করেছিল? এত যে শুনি বাইজেন্টিয়ান, কাদের তৈরি? আরমারা ডুবে গেল, স্পেনের ফিলিপ খুব নাকি কেঁদেছিল, একা কেঁদেছিল? আর কারো দুঃখ হয়নি আরমারা ডুবে যাওয়ার জন্য? ইতিহাসে তার কোথায় নাম লেখা আছে? এই সমস্ত প্রশ্ন মজুর করেছেন। আমাদের এখানে কিছু জায়গা মানে আছে, নাম দেওয়া আছে, যেগুলো আমাদের জানা খুব দরকার। যেমন তারা বলেছে প্রথমেই, কবিতা প্রথমেই, কে বানিয়েছিল 7 দরজাওয়ালা থিপস? অর্থাৎ থিপস একটা নগর, এই নগরটা গ্রিসে অবস্থিত, স্থাপত্য এবং প্রচুর ভাস্কর্য আছে এই থিপস নগরীতে। তাহলে এই যে এত স্থাপত্য, এই ভাস্কর্য, এই থিপস নগরীকে কে তৈরি করেছিল? যে রাজা, সেই শুধু তৈরি করেছিল? রাজা তৈরি করেছিল? আসলে তো তৈরি করেছে সাধারণ খেটে খাওয়া মানুষ, মজুর শ্রেণী, শ্রমিক শ্রেণী, তারা তৈরি করেছে, কিন্তু রাজার নাম লেখে ইতিহাসে। তাই থিপস নগরী কথা বলেছে। কে বানিয়েছিল 7 দরজাওয়ালা থিপস? কে বানিয়েছিল? প্রথম প্রশ্ন মজুরের। কেন প্রশ্ন করেছে? ইতিহাসে রাজার নামটা লেখা আছে, যে 7 দরজাওয়ালা থিপস যিনি বানিয়েছিলেন সেই রাজার নাম, কিন্তু সেই রাজা বানিয়েছিল তো সেই মজুর শ্রেণী।
শ্রমিক শ্রেণী, তাদের নাম তো লেখা নেই। এই যে থিবস নগরী, স্থাপত্যে ভাস্কর্যে পরিপূর্ণ থিবস নগরী, অপূর্ব সৌন্দর্যে ভরা একটা নগর। এই নগরের যে প্রবেশ দ্বার ছিল, সেই প্রবেশ দ্বারে 7টা দরজা আছে, তাই 7 দরজাওয়ালা থিবস আমাদের কাছে বিখ্যাত হয়ে আছে। 7 দরজাওয়ালা থিবস, 7টা দরজা আছে ওই থিবস নগরীর প্রবেশ দ্বারে, তাই বলেছে 7 দরজাওয়ালা থিবস। কে বানিয়েছিল? মজুররা যদি পরিশ্রম না করে বানাতো, এটা কি সম্ভব হতো? তাহলে মজুরদের সেই অবদানকে স্বীকার করা হয়নি কেন? তারপর দেখো, এই যে বলছে বয়ে রেখে রাজার নাম, রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? এটাই প্রশ্ন। এত স্থাপত্য, এত ভাস্কর্য, সব রাজা পাথর ঘাড়ে করে নিয়ে এসে বানিয়েছিল? এটা মজুর প্রশ্ন করছে। বানিয়েছে তো মজুররা, শ্রমিকরা, তাহলে তাদের অবদানকে ইতিহাসে স্বীকার করা হয়নি কেন? মজুরের প্রশ্ন। আর ব্যাবিলন এতবার গুঁড়ো হলো, কে আবার গড়ে তুলল? রাজার নাম লেখে না। ব্যাবিলন তোমরা জানো, মেসোপটেমিয়ার একটা বিখ্যাত শহর হচ্ছে এই ব্যাবিলন। ব্যাবিলনের আমরা জানি যে ব্যাবিলনের সব থেকে বিখ্যাত যেটা 7 মানে সপ্তম আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য হিসাবে আমরা ধরি, সেটা হচ্ছে ওই ঝুলন্ত বাগান, শূন্য উদ্যান, ঝুলন্ত বাগান ব্যাবিলনের, মেসোপটেমিয়ায় অবস্থিত। সেইটাও তো বহুবার ধ্বংস হয়েছে, বহুবার আবার গড়ে তোলা হয়েছে। রাজা গড়ে তুলেছে। আসলে কে গড়ে তুলেছে? এই মজুর শ্রেণী, এই শ্রমিক শ্রেণী, তাদের পরিশ্রমের ফলে গড়ে উঠেছে সেই ব্যাবিলন। বহুবার গুঁড়ো হয়েছে, বহুবার গড়ে উঠেছে সেই ব্যাবিলন। সোনা ঝকঝকে লিমা কোথায় অবস্থিত? লিমা, লিমা হচ্ছে পেরুর একটা রাজধানী। লিমা এত সুন্দর শহর, তাই তাকে কবি বলছেন যে সোনা ঝকঝকে, ঝকঝকে লিমা। এত সুন্দর সেই শহরটা ছিল। পেরুর রাজধানী, পেরু দেশের রাজধানী হচ্ছে লিমা, যেটা দক্ষিণ আমেরিকায় অবস্থিত। পরিষ্কার পরিচ্ছন্নতা, একেবারে সাজানো গোছানো, ঝা চকচকে শহর বলতে যা বোঝায়। সেই সময়ে রাজা বানিয়েছে একা, তাই হয় সাধারণ খেটে খাওয়া মানুষের অবদান না থাকলে রাজা বানাতে পারে? গোটা বিশ্বে যার নাম ছড়িয়ে পড়েছিল সেই লিমা শহর, লিমা নগর, সাজানো গোছানো, তার জন্য তাকে বলেছে যে সোনা ঝকঝকে লিমা। সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল তারা থাকতো কোন বাসায়? চীনের প্রাচীর, আমরা জানি সপ্তম আশ্চর্যের আরেকটা আশ্চর্য চীনের প্রাচীর, আজও বিখ্যাত হয়ে আছে। যখন শেষ হলো সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? চীনের প্রাচীর বানিয়ে রাজমিস্ত্রিদের স্থান কোথায় হয়েছিল? ইতিহাসে তো স্থান হয়নি। তাহলে গিয়েছিল কোথায়? এটাই তো মজুরের প্রশ্ন। যে চীনের প্রাচীর বানিয়েছিল, এটা সপ্তম আশ্চর্যের এত বিখ্যাত একটা জিনিস, কার আমলে তৈরি হয়েছিল? ইতিহাসে লেখা আছে সিং হুয়ানের আমলে। তাহলে সি হুয়াং তৈরি করেছিল একা? সি হুয়াং একা কি সেই চীনের প্রাচীরটা তৈরি করেছিল? সি হুয়ান রাজবংশের নামটা লেখা আছে, যার উচ্চতা 8 মিটার, মানে এতটা চওড়া সেই প্রাচীর যে আগে বলতো যে 6 জন একসঙ্গে ঘোড়ায় চড়ে যেতে পারবে, এত চওড়া। 6 জন একসঙ্গে ঘোড়ায় চড়ে যাওয়া মানে বুঝতে পারছো, 6 জন একসঙ্গে ঘোড়ায় চড়ে যেতে পারবে, এরকম একটা প্রাচীর। শুধু সেই একজন রাজার পক্ষে বানানো সম্ভব? তাই তো প্রশ্ন তুলেছেন মজুর, যেটা কি সম্ভব একটা রাজার পক্ষে? তাহলে দেখো, প্রথম থেকে আমরা যদি দেখি এখানে আমরা কি পেলাম। কবি প্রশ্ন করছেন মানে মজুরের হয়ে, কে বানিয়েছিল 7 দরজাওয়ালা থিবস? থিবস তাহলে বললাম, থিবস হচ্ছে একটি গ্রিসের নগর যার প্রবেশদ্বারে 7টা দরজা আছে, তাই 7 দরজাওয়ালা থিবসের কথা বলা হয়েছে। বিখ্যাত নগর,
এই থিপস নগর অপূর্ব সৌন্দর্যে ভরা, প্রচুর স্থাপত্য কীর্তি আছে, ভাস্কর্য আছে। রাজার পক্ষে একা বানানো সম্ভব নয়, কিন্তু ইতিহাসে রাজার কথাটি আছে, সাধারণ খেটে খাওয়া মানুষের, সেই শ্রমিক, কৃষক, মজুরের অবদানের কথা কিন্তু বলা হয়নি। সেটাই মজুরের প্রশ্ন, যে কে বানিয়েছিল? রাজা, এটাই তার প্রশ্ন। তারপরে দেখো সঙ্গে সঙ্গে বলেছে, রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? রাজারা তো আর পাথর ঘাড়ে করে এনে তৈরি করেনি, পাথর ঘাড়ে করে নিয়ে আসতো সেই মজুরেরাই। ব্যাবিলনের কথা এসছে, ব্যাবিলন এতবার গুঁড়ো হলো, অর্থাৎ অনেকবার ধ্বংস হয়েছে ব্যাবিলন। আমরা জানি ব্যাবিলনের ঝুলন্ত বাগান বিখ্যাত, ওইটাও সপ্তম আশ্চর্যের একটি আশ্চর্য বলা হয়। এতবার গুঁড়ো হলো, এতবার তৈরি করলো, রাজা একা তৈরি করেছে? মজুরের অবদান, খেটে খাওয়া মানুষের অবদান। সোনা জকজকে লিমার কথা বলেছে, লিমা মনে রাখতে হবে, পেরুর রাজধানী লিমা, পরিষ্কার পরিচ্ছন্নতায় সাজানো গোছানো শহর, তাই তাকে সোনা জকজকে লিমা বলা হয়েছে। সোনা জকজকে লিমা যারা বানিয়েছিল তারা কোথায় থাকতো? মজুরের প্রশ্ন। তাদের তো স্থান হয়নি, তারা শুধু বানিয়েই ছিল। চীনের প্রাচীর, এটাও সপ্তম আশ্চর্যের একটি আশ্চর্য। চীনের প্রাচীর এত চওড়া যে 6 জন একসঙ্গে ঘোড়ায় চড়ে যেতে পারে, এত বড় বিখ্যাত জিনিসটা প্রাচীর রাজা সি হুয়াং একা বানিয়েছে? এটা সম্ভব? কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষের, মজুর শ্রেণীর, শ্রমিক শ্রেণীর সেই অবদান তো স্বীকার করা হয়নি। তারপরে দেখো বলছে, কাদের জয় করলো সিজার? যাদেরকে জয় করেছিল একা করেছিল? এত শুনি বাইজেন্টিয়াম, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? সবাই, তাদের কি প্রাসাদের স্থান হয়েছিল? তাদের তো হয়নি। তাহলে কে বানিয়েছিল? এই ধরনের প্রশ্নে একের পর এক প্রশ্ন করেছেন মজুর। আরো আছে পরে, আমি প্রথম প্যারাটা শুধু এই জায়গাগুলোর নাম সহ আলোচনা করলাম, কারণ এগুলো আমাদের মনে রাখতে হবে। 7 দরজাওয়ালা থিপস কোথায় অবস্থিত? গ্রিসে। এগুলো প্রশ্নের মধ্যে থাকতে পারে। এবং কবি এখানে কি বলতে চেয়েছেন? ব্যাবিলনের কথা আসছে, ব্যাবিলনের কথা কেন এসছে? কবি এখানে কি বলতে চেয়েছেন? সোনা জকজকে লিমা, লিমা কোথায় অবস্থিত? মনে রাখতে হবে পেরু রাজধানীতে, পেরুর রাজধানী লিমা, পেরু দেশে অবস্থিত লিমা, এটা মনে রাখতে হবে। চীনের প্রাচীর, তার সম্পর্কে 2-1টি কথা বলো, তখন ওটা বলতে হবে। এইভাবে এই মজুর প্রশ্ন করছে। তাহলে মূল বক্তব্যটা হচ্ছে যে সমস্ত স্থাপত্য, ভাস্কর্য বা বড় বড় কীর্তি, এর পেছনে রাজাদের যে নাম লেখা, মজুর পড়তে জানে এমন এক মজুর, যে কিছুটা হলেও পড়াশোনা করেছে, সে পড়াশোনা করে দেখেছে যে কোথাও এই মজুর শ্রেণীর, শ্রমিক শ্রেণীর অবদানকে স্বীকার করা হয়নি, রাজাদের কথাটাই বড় করে তুলে ধরা হয়েছে ইতিহাসে। এটা কেন? এইটাই মজুরের প্রশ্ন। এবার তোমাদের প্রশ্নটা শুনি। এটা একটা কবিতা, ঠিক আছে? পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, বেটোল্ড ব্রেক্ট এর লেখা। এটাকে অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ। এই যে আন্তর্জাতিক যে কবিতাগুলো আছে, যেগুলো আমাদের একটা তোমাদের আন্তর্জাতিক গল্প আছে, সেরকম আন্তর্জাতিক কবিতা হিসাবে এটা দেওয়া হয়েছে। অনুবাদ যে করেছেন তার কথাটা মনে রাখতে হবে, ঠিক আছে? এবার মূল যে